হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। আপনি কি কখনো কোনো হোটেলের ঘরের দেয়ালে টাঙানো ছবির দিকে তাকিয়ে ভেবেছেন এই হাসিমুখের মানুষগুলো এখন কোথায় আছে? আমি ভাবি, কারণ আমি জানি আমার হোটেলের 7 নম্বর ঘরের দেয়ালে যাদের ছবি টাঙানো হয় তারা আর কখনো পুরোপুরি ফিরে যেতে পারে না। তাদের শরীরেরা চলে যায়, কিন্তু তাদের এক টুকরো আত্মা এখানেই থেকে যায়, কাঁচ আর ফ্রেমে বন্দী হয়ে। আমার নাম গগন রাজবংশী। কালিম্পংয়ের এই পাহাড়ি ঢালে দাঁড়িয়ে থাকা হিমালয়ান নেস্ট লজটার ম্যানেজার আমি। বয়স 50-এর কোঠা পেরিয়েছে। আমার যৌবনের শুরুটা হয়েছিল এই লজেরই একজন সাধারণ কর্মচারী হিসেবে, আর আজ আমি এর সর্বেসর্বা। এই লজের প্রতিটা ইট, প্রতিটা কাঠের আসবাব, প্রতিটা জানলার কাঁচ আমার বড় চেনা। লজটা বানিয়েছিলেন কলকাতার এক বাঙালি জমিদার তার স্ত্রীর জন্য, তাই এর পরতে পরতে একটা পুরনো দিনের বাঙালিয়ানার গন্ধ লেগে আছে। আমাদের লজে মোট 10টা ঘর আছে। প্রত্যেকটা ঘরই সুন্দর, প্রত্যেকটা থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। কিন্তু 7 নম্বর ঘরটা, ওটা একটু আলাদা। ওটা লজের সেরা ঘর। কোণার দিকে হওয়ায় দুটো বড় বড় জানলা আছে, যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই অসাধারণ লাগে। পর্যটকদের মধ্যে এই ঘরটা নিয়ে একটা অদ্ভুত চাহিদা আছে, কিন্তু আমরা পারতপক্ষে ঘরটা কাউকে দিতে চাই না। কেন? সেই উত্তরটা দেওয়ার জন্যই তো আজ আপনাদের আমার এই গল্প বলতে বসা। 7 নম্বর ঘরের একটা অদ্ভুত ঐতিহ্য আছে। ঘরের একটা দেয়াল জুড়ে সারি সারি ছবি টাঙানো, বিভিন্ন মানুষের ছবি। কেউ একা, কেউ যুগলে, কেউ বা সপরিবারে। প্রত্যেকেই হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখায় মনে হবে এটা হোটেলের একটা সুন্দর উদ্যোগ। যে সমস্ত অতিথিরাই ঘরে থেকে গেছেন তাদের স্মৃতিকে সম্মান জানাতে হয়তো এই ব্যবস্থা। রিসেপশনে জিজ্ঞাসাও করে অনেকে। আমি মৃদু হেসে বলি, হ্যাঁ, এখানকারই এটাই নিয়ম। যারা এই ঘরে থাকেন তারা চেক আউট করার সময় তাদের একটা ছবি আমাদের দিয়ে যান। আমরা সেটা ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে দিই। কিন্তু আসল সত্যিটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আসল সত্যিটা হলো, ওই দেয়ালে টাঙানো অর্ধেকের বেশি ছবি অতিথিরা আমাদের দিয়ে যাননি। তারা চেক আউট করে চলে যাওয়ার পর পরের দিন সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখা যায় দেয়ালের খালি জায়গায় একটা নতুন ছবি টাঙানো হয়ে গেছে, নিখুঁতভাবে ফ্রেমে বাঁধানো, কাঁচ দিয়ে ঢাকা। সেই ছবিটা ওই অতিথিরই, যিনি আগের দিন পর্যন্ত ওই ঘরে ছিলেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ছবিগুলো এমনভাবে তোলা যেন মানুষটা জানেই না তার ছবি তোলা হচ্ছে। ক্যান্ডিড ছবি যাকে বলে। ছবিতে তাদের মুখের হাসিটা থাকে, কিন্তু চোখগুলো থাকে কেমন যেন শূন্য, কেমন যেন বিষণ্ণ। মনে হয় তাদের শরীরটা চলে গেলেও তাদের আত্মার একটা অংশ যেন ওই ছবির ফ্রেমে আটকে গেছে। এই ঘটনাটা আমি প্রথম লক্ষ্য করি আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন আমি সবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি। 7 নম্বর ঘরে এক বয়স্ক দম্পতি এসে উঠেছিলেন। খুব হাসি খুশি, প্রাণবন্ত মানুষ। দুদিন থেকে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, গগনবাবু, আমাদের এই ঘরটার এর পরিবেশটা বড় মায়াবী, আবার আসব। পরের দিন সকালে যখন আমি রাউন্ডে বেরিয়েছি, তখন ক্লিনার ছেলেটা দৌড়ে এসে আমাকে বলল, দাদা, 7 নম্বর ঘরে চলুন, একটা অদ্ভুত জিনিস দেখবেন। আমি ঘরে ঢুকে দেখলাম দেয়ালের একটা ফাঁকা জায়গায় ওই দম্পতির একটা ছবি টাঙানো। ছবিতে ভদ্রলোক বারান্দার ইজি চেয়ারে বসে বই পড়ছেন, আর ভদ্রমহিলা তার কাঁধে মাথা রেখে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে আছেন। একটা নিখুঁত, সুন্দর মুহূর্ত। কিন্তু ছবিটা তুলল কে, আর এত তাড়াতাড়ি ফ্রেমে বাঁধিয়ে টাঙালোই বা কে? আমি হোটেলের মালিককে বিষয়টা জানালাম। তিনি হেসে উড়িয়ে দিয়ে বললেন, আরে ও কিছু না, হয়তো ওনারাই শখ করে টাঙিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমি জানতাম ব্যাপারটা অত সহজ নয়, কারণ আমি নিজে তাদেরকে চেক আউট করিয়েছিলাম। তাদের হাতে কোনো ছবি বা ফ্রেম ছিল না। সেই শুরু। তারপর থেকে এমন ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। যে সমস্ত অতিথিরা নিজেরা ছবি দিয়ে যেতেন তাদের ছবির চোখগুলো স্বাভাবিক থাকত, কিন্তু যাদের ছবি আপনা আপনি দেয়ালে চলে আসত তাদের ছবির চোখগুলো, ওই চোখগুলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না। মনে হতো ওরা যেন কাঁচের ভিতর থেকে আমার দিকে তাকিয়ে করুণা ভিক্ষা করছে। আমরা চেষ্টা করেছিলাম ওই ঘরটা বন্ধ করে দেওয়ার, কিন্তু মালিক রাজি হননি, কারণ ওটা ছিল হোটেলের সবচেয়ে দামি আর চাহিদার ঘর। তিনি আমাকে নির্দেশ দিলেন এই বিষয়টা যেন কোনোভাবেই বাইরে ফাঁস না হয়। কিন্তু সত্যি আর কি চাপা থাকে? ধীরে ধীরে হোটেলের কর্মচারীদের মধ্যে ব্যাপারটা নিয়ে কানাঘুষো শুরু হলো। অনেকেই রাতে ওই ঘরের পাশ দিয়ে যেতে ভয় পেত। বলতো ঘর থেকে নাকি মাঝে মাঝে ফিসফিস করে কথা বলার আওয়াজ আর চুরির শব্দ শোনা যায়। বছর 10 আগে একদল কলেজ ছাত্রছাত্রী এসে উঠেছিল আমাদের হোটেলে। তাদের মধ্যে দুজন, এক কাপল, ওই 7 নম্বর ঘরেই ছিল। ছেলেটার নাম ছিল আকাশ, আর মেয়েটার নাম মেঘা। খুব হাসি খুশি, চঞ্চল, সারাদিন হাতে হাত ধরে ঘুরে বেড়াতো। তাদের দেখে আমারও ভালো লাগতো। তারা 3 দিন পর চলে গেল। যাওয়ার আগে আমাকে বলে গেল, আঙ্কেল, আমরা পরের বছর আবার আসবো, তখন কিন্তু এই 7 নম্বর ঘরটাই আমাদের জন্য রাখবেন। আমি শুধু একটা শুকনো হাসি ছাড়লাম। পরের দিন সকালে আমি জানতাম কি দেখতে চলেছি। আমি যখন 7 নম্বর ঘরের দরজা খুললাম, তখন আমার অনুমানই সত্যি হলো। দেয়ালে আকাশ আর মেঘার একটা নতুন ছবি। ছবিতে ওরা বারান্দার রেলিং ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু ওদের চোখ সেই একই শূন্য বিষণ্ণ দৃষ্টি।
আমি ছবিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ছবির মধ্যে আকাশ আর মেঘার ঠিক বাছনে জানলার কাচের প্রতিবিম্বে আমি আরেকটা আবছা অবয়ব দেখতে পেলাম, একটা মহিলার অবয়ব। তার পরনে পুরনো দিনের শাড়ি, মুখে এক অদ্ভুত বিষণ্ণ হাসি। আমি চমকে উঠে পিছিয়ে এলাম, ভালো করে আবার তাকালাম। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। ওই মহিলা কে? সে তো ওই ঘরে ছিল না, তাহলে তার প্রতিবিম্ব ছবিতে কি করে এলো? আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই ঘরের রহস্য আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি গভীর। এই ঘরে শুধু অতিথিদের আত্মার একাংশই আটকে থাকে না, এই ঘরে আরও কেউ আছে, এমন কেউ যে সবার অলক্ষ্যে এই ছবিগুলো তুলে চলেছে, যে এই আত্মাগুলোকে সংগ্রহ করছে। আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের শেষ পর্যন্ত যেতেই হবে। আমাকে জানতে হবে কে ওই মহিলা, কেন সে এটা করছে। সেই রাতেই আমি একটা বাহুসে সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম আমি আজ নিজের রাতটা ওই 7 নম্বর ঘরে কাটাবো। দেখব কি হয়। হয় এই রহস্যের সমাধান হবে, নয়তো আমার ছবিও ওই দেয়ালের বাকি ছবিগুলোর সাথে যোগ হবে। রাত 12টা নাগাদ আমি 7 নম্বর ঘরের দরজাটা খুললাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত আমার শির দাঁড়া দিয়ে বয়ে গেল। ঘরের ভেতরে কেমন যেন পুরনো পারফিউম আর স্যাঁতস্যাঁতে গন্ধ মেশানো বাতাস। আমি দরজাটা বন্ধ করে দিলাম। ঘরের দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকালাম। মনে হলো ছবির মানুষগুলোর শূন্য চোখগুলো যেন আজ আমার দিকেই তাকিয়ে আছে। তারা যেন আমাকে স্বাগত জানাচ্ছে তাদের এই অদ্ভুত নিঃশব্দ জগতে। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি এটাও জানি আজ রাতটা না পার হলে এই লজের অভিশাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। ঘরের কোনায় রাখা আরাম কেদারাটায় বসতেই আমার চোখ গেল জানলার দিকে। কাঁচের ওপারে ঘন অন্ধকার, কিন্তু আমি জানি আসল অন্ধকারটাই ঘরের ভেতরেই লুকিয়ে আছে। 7 নম্বর ঘরের দরজাটা বন্ধ করার সাথে সাথেই বাইরের পৃথিবীর সাথে আমার সমস্ত যোগাযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গেল। ঘরের ভেতরটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। এমনকি দেয়াল ঘড়ির টিকটিক শব্দটাও শোনা যাচ্ছিল না, যদিও আমি জানতাম ওটা চলছে। আমার একমাত্র সঙ্গী ছিল আমার হাতে ধরা একটা শক্তিশালী টর্চ আর আমার বুকের ধুকপুক শব্দ। আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। পুরনো দিনের কারুকার্য করা কাঠের আসবাবপত্র, একটা বড় ডাবল বেড, একটা লেখার টেবিল আর দুটো আরাম কেদারা, আর সেই অভিশপ্ত দেয়ালটা যেটা জুড়ে সারি সারি ছবি। আমার মনে হলো ওগুলো ছবি নয়, ওগুলো যেন এক একটা জানালা, যে জানালা দিয়ে অতৃপ্ত আত্মারা আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে ঠিক করলাম পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজব, যদি কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে। আমি খাটের নিচে, আলমারির ভেতরে, বাথরুমের আনাচে কানাচে সব জায়গায় টর্চ ফেলে দেখলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই পেলাম না। সবকিছুই ছিল পরিপাটি, গোছানো। হতাশ হয়ে আমি আরাম কেদারাটা এসে বসলাম। সময় কাটতে লাগলো। 1টা, 2টো, 3টে, রাত প্রায় 2:30 বেজে গেল। কিছুই ঘটল না। আমার মনের ভয়টা ধীরে ধীরে বিরক্তি আর ক্লান্তিতে পরিণত হচ্ছিল। আমি ভাবতে শুরু করলাম হয়তো এগুলো সবই আমার মনের ভুল, হয়তো আমি অতিরিক্ত চাপ আর দুশ্চিন্তার কারণে হ্যালুসিনেশন দেখছি। আমি যখন প্রায় উঠব বলে ঠিক করেছি, ঠিক তখনই ঘটনাটা ঘটল। ঘরের তাপমাত্রাটা হঠাৎ করেই যেন অনেকটা কমে গেল। আমার গরম জামা ভেদ করেও একটা কনকনে ঠান্ডা আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ঘরের কোনায় রাখা ফুলদানিতে রাখা তাজা রজনীগন্ধার তোড়াটা থেকে একটা তীব্র মিষ্টি গন্ধ ভেসে এলো। গন্ধটা এত তীব্র যে আমার মাথাটা ধরে গেল। আমি সজাগ হয়ে বসলাম। আমি বুঝতে পারলাম আমি আর একা নই, কেউ একজন এই ঘরে প্রবেশ করেছে। ঠিক তখনই আমি একটা মৃদু শব্দ শুনতে পেলাম, একটা কান্নার শব্দ, খুব চাপা, ফোপানোর মতো শব্দ, একজন মহিলার কান্নার শব্দ। শব্দটা আসছিল দেয়ালের ছবির দিক থেকে। আমার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা হাতে টর্চটা জেলে দেয়ালের দিকে ফেললাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না, ছবিগুলো আগের মতোই স্থির হয়েছিল। কিন্তু তারপর আমি দেখলাম দেয়ালের একেবারে শেষ প্রান্তে, যেখানে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে একটা ধোঁয়ার মতো অবয়ব ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিতে লাগলো। আমি চেয়ারটা শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমার চোখের সামনে সেই ধোঁয়াশা অবয়বটা একটা পূর্ণাঙ্গ মহিলার রূপ নিল। তার পরনে একটা পুরনো দিনের সাদা শাড়ি, লম্বা চুল পিঠের ওপর ছাড়া। তার মুখটা ছিল বিষাদে ভরা, চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি আগের দিন আকাশ আর মেঘার ছবির প্রতিবিম্বে যাকে দেখেছিলাম, সেই মহিলা। সে আমার দিকে তাকালো না, সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। তারপর সে খুব ধীরে ধীরে, প্রায় ভেসে ভেসে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। সে একবার পুরো ঘরটার দিকে চোখ বোলালো। তার চোখে ছিল এক গভীর মমতা আর অধিকার বোধ। মনে হলো এই ঘরটা যেন তারই। তারপর সে কান্নায় ভেঙে পড়ল। তার কান্নার শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমার মনে হলো তার কান্নার মধ্য দিয়ে যেন বহু বছরের জমে থাকা কষ্ট আর যন্ত্রণা বেরিয়ে আসছে। আমি সাহস করে আমার কাঁপা গলাতেই জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনি কি চান? আমার কথা শুনে তার কান্নাটা থেমে গেল। সে খুব ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। তার মুখটা ছিল অসম্ভব সুন্দর, কিন্তু বিষাদের ছায়ায় ঢাকা। তার চোখ দুটো ছিল গভীর, যেন দুটো কালো দিঘি।
সে কোনো উত্তর দিল না। সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল শুধু একরাশ প্রশ্ন আর অভিমান। তারপর সে তার হাতটা বাড়ালো। তার আঙুলগুলো ছিল লম্বা আর ফ্যাকাশে। সেই ইশারা করে আমাকে দেয়ালের ছবিগুলোর দিকে দেখালো। আমি তার ইশারার অর্থ বুঝতে পারলাম না। আমি বললাম, আমি আপনার কথা বুঝতে পারছি না, দয়া করে বলুন আপনি কে? এবার সে মুখ খুলল। তার গলার স্বরটা ছিল ফিসফিসে, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সে বলল, ওরা সবাই আমার অতিথি, ওরা আমার একাকিত্ব দূর করে। তার কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আপনি ওদের আত্মার একাংশকে আটকে রেখেছেন, এটা তো ঠিক নয়, ওদের মুক্তি দিন। আমার কথা শুনে তার মুখে একটা করুণ হাসি ফুটে উঠল। সে বলল, মুক্তি? মুক্তি তো আমারও মেলেনি। এই ঘরটা আমাকে বন্দি করে রেখেছে, আমিও মুক্তি চাই। এই বলে সে আবার কান্নায় ভেঙে পড়ল, আর কাঁদতে কাঁদতেই তার শরীরটা আবার ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণ বাতাসে মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে এলো। রজনীগন্ধার সেই তীব্র গন্ধটাও আর নেই। সবকিছু আবার আগের মতো শান্ত, নিস্তব্ধ। আমি চেয়ারে বসে হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি যা দেখলাম তা কি সত্যি, নাকি আমার মনের ভ্রম? আমি জানি ওটা কোনো ভ্রম ছিল না। আমি এক অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছিলাম, এক দুঃখী একাকী আত্মা, যে নিজেও বন্দী এবং অন্যদেরও তার একাকিত্বের সঙ্গী করতে চায়। কিন্তু সে কে? কেন সে এই ঘরে বন্দী? তার মুক্তির উপায় বা কি? আমি বুঝতে পারলাম, এই রহস্যের সমাধান করতে গেলে আমাকে এই লজের ইতিহাস জানতে হবে। আমাকে জানতে হবে এই 7 নম্বর ঘরে অতীতে কি ঘটেছিল। পরদিন সকালে আমি হোটেলের পুরনো রেকর্ডপত্র ঘাঁটতে শুরু করলাম। বহু পুরনো ধুলোমাখা ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে আমি একটা জিনিস খুঁজে পেলাম, একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল এই লজের প্রথম মালিক, জমিদার সুরেন্দ্রনাথ চৌধুরীর। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আমি একটা জায়গায় এসে থামলাম। একটা পাতায় সুরেন্দ্রনাথ বাবু তার স্ত্রী বিমলার কথা লিখেছেন। তিনি লিখেছেন, তার স্ত্রী বিমলা ছিলেন অসম্ভব সুন্দরী এবং লাজুক প্রকৃতির। তিনি বাইরের পৃথিবীর সাথে তেমন মিশতে পারতেন না। তার একমাত্র জগৎ ছিল এই লজের 7 নম্বর ঘরটা। তিনি এই ঘরটাকে নিজের হাতে সাজিয়েছিলেন। কিন্তু তারপরই একটা মর্মান্তিক ঘটনার বিবরণ ছিল। বিমলা দেবী সন্তান প্রসব করতে গিয়ে এই 7 নম্বর ঘরেই মারা যান। তার সন্তানটিও বাঁচেনি। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাহলে কি এই সেই বিমলা দেবীর আত্মা? স্বামী আর সন্তানের শোকে তিনি কি আজও এই ঘর ছেড়ে যেতে পারেননি? কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ডায়েরিতে লেখা আছে, বিমলা দেবী ছিলেন খুব লাজুক প্রকৃতির। তিনি ছবি তুলতে একেবারেই ভালোবাসতেন না। তাহলে তার আত্মা কেন অতিথিদের ছবি তুলে দেয়ালে টাঙিয়ে রাখবে? এই দুটো তথ্যের মধ্যে তো কোনো মিল নেই। আমার মনে হলো, রহস্যটা আমি যা ভাবছি তার চেয়ে অনেক বেশি জটিল। ডায়েরির মধ্যে নিশ্চয়ই আরো কিছু লেখা আছে, এমন কিছু যা আমার চোখ এড়িয়ে গেছে। আমি ঠিক করলাম, আমি আবার ওই ডায়েরিটা পড়ব। প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, হয়তো এর মধ্যেই কোথাও সেই উত্তরটা লুকিয়ে আছে যা বিমলা দেবীর আত্মার মুক্তির পথ খুলে দেবে। কিন্তু আমি কি সেই উত্তর পাব, নাকি এই রহস্যের জালে আমিও জড়িয়ে পড়ব? আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্ধকার সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে আছি। সুড়ঙ্গের শেষে আলো আছে নাকি আরো গভীর অন্ধকার, তা আমার জানা নেই। বিমলা দেবীর ডায়েরিটা হাতে নিয়ে আমি আমার অফিসে বসেছিলাম। বাইরের কাঞ্চনজঙ্ঘা তখন পড়ন্ত বিকেলের আলোয় ঝলমল করছে, কিন্তু আমার মনের ভেতরটা ছিল ঘন অন্ধকারে ঢাকা। আমি বুঝতে পারছিলাম, এই ডায়েরির জীর্ণ পাতাগুলোর মধ্যেই 7 নম্বর ঘরের সমস্ত রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। আমি প্রথম থেকে আবার ডায়েরিটা পড়তে শুরু করলাম। জমিদার সুরেন্দ্রনাথ চৌধুরীর হাতের লেখা ছিল বেশ সুন্দর, মুক্তোর মতো। তিনি তার দৈনন্দিন জীবনের কথা, ব্যবসার কথা, এমনকি তার শিকারের অভিজ্ঞতার কথাও লিখে রাখতেন। বিমলার কথা আসতো মাঝে মাঝে। তার লেখায় স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তার সাথে ছিল এক অদ্ভুত অধিকারবোধ। তিনি লিখতেন, বিমলা আমার, সে আমার জগৎ। বাইরের পৃথিবীর কলুষতা আমি তাকে স্পর্শ করতে দেব না। এই লাইনগুলো পড়ে আমার কেমন যেন খটকা লাগলো। ভালোবাসার নামে এটা কি এক ধরনের বন্দিদশা নয়? আমি পাতা উল্টাতে লাগলাম। বিমলার মৃত্যুর কয়েক পাতা আগে আমি একটা অদ্ভুত এন্ট্রি খুঁজে পেলাম। তারিখটা ছিল 1942 সালের বর্ষাকালের। সুরেন্দ্রনাথ লিখেছেন, আজ বাড়িতে একজন নতুন অতিথি এসেছেন, আমার দূর সম্পর্কের ভাই অবনী। সে একজন চিত্রকর, কলকাতা থেকে এসেছে পাহাড়ে ছবি আঁকতে। আমি তাকে 7 নম্বর ঘরের পাশের 8 নম্বর ঘরে থাকতে দিয়েছি। বিমলার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছি। বিমলা আজকাল বড় চুপচাপ থাকে, হয়তো নতুন একজন মানুষের সাথে কথা বললে ওর মনটা ভালো হবে। এর পরের কয়েক পাতা জুড়ে অবনীর কথা বারবার ফিরে এসেছে। সুরেন্দ্রনাথ লিখেছেন, অবনী খুব ভালো ছবি আঁকে।
সে নাকি বিমলার একটা পোর্ট্রেট আঁকারও ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু বিমলা কিছুতেই রাজি হয়নি। সে ছবি তোলা বা আঁকাতে বরাবরই লজ্জা পেত। ডায়েরির পাতাগুলো যত এগোচ্ছিল আমার বুকের ভেতরটা ততই অজানা আশঙ্কায় ভরে উঠছিল। আমি সুরেন্দ্রনাথের লেখায় একটা সূক্ষ্ম পরিবর্তনের আভাস পেলাম। তার লেখায় অবনীর প্রতি এক ধরনের বিরক্তি আর সন্দেহের সুর। তিনি লিখেছেন, অবনী আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করছে। সে সারাদিন বিমলার আশেপাশে ঘোরার চেষ্টা করে। আমি লক্ষ্য করেছি বিমলাও যেন আজকাল একটু বেশি হাসি খুশি থাকে। এটা আমার ভালো লাগছে না। বিমলার হাসি শুধু আমার জন্য, অন্য কেউ তার হাসির কারণ হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির বীজ বোনা হয়ে গেছে। এর ঠিক পরের পাতাটা ছিল ছেঁড়া। কেউ খুব যত্ন করে পাতাটা ছিঁড়ে নিয়েছে। তার পরের পাতায় তারিখটা প্রায় 1 মাস পরের। সেই পাতায় সুরেন্দ্রনাথ মাত্র একটা লাইন লিখেছেন, আজ অবনী কলকাতা ফিরে গেছে। ভালোই হয়েছে, আপদ বিদেয় হল। কিন্তু তার লেখার মধ্যে কোনো স্বস্তির ছাপ ছিল না, বরং ছিল এক ধরনের চাপা উত্তেজনা আর ভয়। এর পরের পাতাগুলো ছিল শুধুই শূন্য। সুরেন্দ্রনাথ আর কিছুই লেখেননি। ডায়েরির শেষ পাতায় শুধু বিমলার মৃত্যুর তারিখটা লেখা ছিল। আমার মাথাটা ঘুরছিল। ওই ছেঁড়া পাতাটায় কি লেখা ছিল? সেই 1 মাসে এমন কি ঘটেছিল যার জন্য সুরেন্দ্রনাথ ডায়েরি লেখাই বন্ধ করে দিয়েছিলেন? আর অবনীয় বা হঠাৎ করে কেন চলে গেল? আমার মনে হলো 7 নম্বর ঘরের আত্মা বিমলার নয়, কারণ বিমলা ছবি তোলা বা আঁকা পছন্দ করতেন না। তাহলে তাহলে কি আত্মাটা অবনীর? কিন্তু সে তো কলকাতা ফিরে গিয়েছিল, নাকি যায়নি? আমি হোটেলের সবচেয়ে পুরনো কর্মচারী শের সিং দাজুকে ডেকে পাঠালাম। তার বয়স প্রায় 80। তিনি এই হোটেলে কাজ করছেন তার যৌবনকাল থেকে। তিনি হয়তো কিছু জানতে পারেন। শের সিং দাজু আমার অফিসে এসে বসলেন। আমি তাকে খুব সাবধানে জিজ্ঞাসা করলাম, দাজু, সুরেন্দ্রনাথ বাবুর একজন ভাই ছিলেন, নাম অবনী। আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? আমার কথা শুনে শের সিং দাজুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবু, আপনি ওই নামটা কোত্থেকে জানলেন? ওটা তো এই বাড়িতে একটা নিষিদ্ধ নাম। আমি তাকে ডায়েরিটার কথা বললাম। সব শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু আমার বাবা এই হোটেলের কেয়ারটেকার ছিলেন। আমি তার মুখে সব শুনেছি। শের সিং দাজু যা বললেন তা আমার কল্পনারও অতীত। অবনী ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান চিত্রকর এবং একজন খুব ভালো মনের মানুষ। তিনি এই বাড়িতে আসার পর বিমলা দেবীর একাকিত্ব অনেকটাই দূর হয়েছিল। তারা দুজনে ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন। অবনী বিমলাকে ছবি আঁকা শেখাতেন, তাকে বাইরের জগতের গল্প শোনাতেন। বিমলা দেবী বহু বছর পর প্রাণ খুলে হাসতে শিখেছিলেন। কিন্তু তাদের এই নিষ্পাপ বন্ধুত্বটা সুরেন্দ্রনাথের চোখে বিষের মতো লেগেছিল। তার অসুস্থ মন সন্দেহ করতে শুরু করেছিল যে বিমলার সাথে অবনীর কোনো অবৈধ সম্পর্ক আছে। সেই ছেঁড়া পাতাটার দিনে সুরেন্দ্রনাথ অবনীকে তার আঁকার সরঞ্জাম সহ 8 নম্বর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অবনী সেদিন কলকাতা ফিরে যাননি। তিনি বিমলার সাথে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন। সেদিন রাতে যখন সুরেন্দ্রনাথ বাড়িতে ছিলেন না, তখন অবনী লুকিয়ে 7 নম্বর ঘরে বিমলার সাথে দেখা করতে আসেন। তিনি বিমলাকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের সম্পর্কটা পবিত্র। কিন্তু ঠিক সেই সময়ে সুরেন্দ্রনাথ ফিরে আসেন। তিনি দুজনকে একসাথে দেখে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়েন। তার হাতে ছিল শিকারের বন্দুক। তিনি অবনীকে লক্ষ্য করে গুলি চালান, কিন্তু বিমলা দেবী অবনীকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ান। গুলিটা গিয়ে লাগে বিমলার বুকে। আমার মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তাহলে বিমলা দেবীর মৃত্যু সন্তান প্রসব করতে গিয়ে হয়নি, তাকে খুন করা হয়েছিল। শের সিং দাজু বলে চললেন, নিজের স্ত্রীকে নিজের হাতে খুন করার পর সুরেন্দ্রনাথ বাবু পাগল হয়ে গিয়েছিলেন। তিনি অবনীকেও খুন করেন। তারপর দুটো মৃতদেহকেই তিনি ওই 7 নম্বর ঘরের মেঝে খুঁড়ে পুঁতে ফেলেন, আর সবাইকে বলেন যে বিমলা দেবী সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছেন আর অবনী কলকাতা ফিরে গেছে। এরপর সুরেন্দ্রনাথ বাবুও নিজে বেশি দিন বাঁচেননি। কয়েক মাস পরেই তিনি ওই ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমার পুরো পৃথিবীটা যেন ঘুরছিল। তাহলে এই ঘরে একটা নয়, 3-3টে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, সুরেন্দ্রনাথ, বিমলা আর অবনী। কিন্তু তাহলে ছবিগুলো কে তোলে? অবনী? সে তো চিত্রকর ছিল। হয়তো তারই অতৃপ্ত আত্মা তার ভালোবাসার মানুষ বিমলার একাকিত্ব দূর করার জন্য অতিথিদের ছবি তুলে দেয়ালে টাঙিয়ে রাখে। সে হয়তো বোঝাতে চায় যে এই ঘরে যারা আসে তারা সবাই বিমলার অতিথি। কিন্তু এর সমাধান কি? কিভাবে এই আত্মারা মুক্তি পাবে? আমি বুঝতে পারছিলাম আমাকে আবার ওই ঘরে যেতে হবে। এবার আমি জানি আমি কার মুখোমুখি হতে চলেছি। আমি জানি তাদের যন্ত্রণাটা কোথায়। কিন্তু আমি একা নই, আমার সাথে আছে সত্যিটা। আর মনে হচ্ছিল এই সত্যিটাই হয়তো তাদের মুক্তির পথ দেখাতে পারে। আমি যখন শের সিং দাজুর সাথে কথা বলে অফিস থেকে বেরোচ্ছি, তখন রিসেপশনের ছেলেটা দৌড়ে এসে আমাকে বলল, স্যার, 7 নম্বর ঘরে একজন নতুন গেস্ট উঠেছেন। উনি অনলাইনে বুক করেছিলেন।
আমরা অনেক বারণ করেছিলাম, কিন্তু উনি শোনেন না। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আজ রাতে আবার একজন নতুন অতিথি ওই অভিশপ্ত ঘরে। আমি জানি না তার ভাগ্যে কি লেখা আছে। আমি শুধু জানি আজ রাতে আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। আমাকে ওই 3টে অতৃপ্ত আত্মার মুখোমুখি হতেই হবে, নয়তো এই অভিশাপ চলতেই থাকবে আর ওই দেয়ালের ছবির সংখ্যাও বাড়তে থাকবে। রিসেপশন থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আমি দৌড়ে 7 নম্বর ঘরের দিকে গেলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, নতুন অতিথিকে যে কোনো উপায়ে ওই ঘর থেকে বের করে আনতে হবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আমি দরজায় কান পাতলাম, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। একটা অস্বাভাবিক থমথমে নিস্তব্ধতা। আমার ভয়টা আরও বেড়ে গেল। আমি মাস্টার কি দিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে এমনভাবে আটকে ছিল যে খোলা গেল না। আমি বুঝতে পারলাম ভেতরের শক্তিটা বাইরের কোনো শক্তিকে প্রবেশ করতে দিতে চায় না। আমি আর সময় নষ্ট না করে হোটেলের কয়েকজন কর্মীকে ডেকে নিয়ে এলাম। আমরা সবাই মিলে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। কয়েকবার সজোরে ধাক্কা দেওয়ার পর পুরনো দিনের কাঠের দরজাটা অবশেষে ভেঙে গেল। ভেতরে ঢুকেই আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। ঘরের ভেতরটা ছিল বরফের মতো ঠান্ডা। নতুন অতিথি, বছর 30-এর এক যুবক, বিছানার উপর বসেছিলেন। তার চোখ দুটো ছিল অপলক। তিনি দেওয়ালের ছবিগুলোর দিকে তাকিয়েছিলেন। তার মুখে কোনো ভয় বা আতঙ্কের ছাপ ছিল না, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তিনি সম্মোহিত হয়ে আছেন। আর তার পাশে বিছানার প্রান্তে বসেছিল সেই মহিলার ছায়ামূর্তি, বিমলা দেবী। তিনি যুবকের মাথায় খুব স্নেহের সাথে হাত বুলিয়ে দিচ্ছিলেন। ঘরের অন্য কোণে ইজেলের সামনে দাঁড়িয়েছিল আরেকটা ছায়ামূর্তি, অবনী। তার হাতে একটা অদৃশ্য তুলি, সেই যেন দেওয়ালে ওই যুবকের ছবিটা আঁকছে। আর দরজার ঠিক পেছনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল তৃতীয় মূর্তিটা, সুরেন্দ্রনাথ। তার চোখে ছিল তীব্র যন্ত্রণা আর অনুশোচনা। হোটেলের কর্মীরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় চিৎকার করে পালিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। আমার ভয় করছিল, কিন্তু আমি জানতাম আজ যদি আমি পালিয়ে যাই তাহলে আর কোনোদিন এই রহস্যের সমাধান হবে না। আমি সাহস করে বললাম, দয়া করে থামুন। আপনারা যার সাথে যা করেছেন তা যথেষ্ট হয়েছে। এবার মুক্তি দিন, নিজেদেরও মুক্তি দিন, আর এই অসহায় মানুষগুলোকেও। আমার কথা শুনে 3টে আত্মাই আমার দিকে তাকালো। সুরেন্দ্রনাথের চোখে ছিল ভয়, বিমলার চোখে ছিল করুণা, আর অবনীর চোখে ছিল প্রশ্ন। আমি ডায়েরিটা বের করে তাদের সামনে তুলে ধরলাম। বললাম, আমি সব জানি। আমি জানি আপনাদের সাথে কি হয়েছিল। সুরেন্দ্রবাবু, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন, কিন্তু আপনার ভালোবাসাটা ছিল একটা খাঁচার মতো। আপনি কোনোদিন তাকে বুঝতে চেষ্টা করেননি। তারপর আমি বিমলার দিকে তাকিয়ে বললাম, দেবী, আপনি আপনার স্বামীর অন্যায়ের শিকার, কিন্তু আপনি অবনীকে বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আপনার মনটা কত বড়। আপনি একাকী, তাই আপনি এদের আত্মার একাংশকে আটকে রাখেন, কিন্তু এটা কোনো সমাধান নয়। শেষে আমি অবনীর দিকে ফিরলাম, বললাম, আর আপনি অবনীবাবু, আপনি একজন শিল্পী। আপনি ভালোবাসার মূল্য বোঝেন। আপনি বিমলা দেবীর একাকিত্ব দূর করতে চান, তাই আপনি এই ছবিগুলো আঁকেন। কিন্তু আপনি কি বুঝতে পারছেন না, এই ছবিগুলো আসলে এক একটা কারাগার? আমার কথাগুলো শুনে ঘরের নিস্তব্ধতা আরও গভীর হলো। 3টে আত্মাই একে অপরের দিকে তাকাতে লাগলো। মনে হলো বহু বছর পর তারা একে অপরের যন্ত্রণাটা বুঝতে পারছে। আমি আবারও বললাম, আপনাদের 3 জনের ভাগ্য এক সুতোয় বাঁধা। একজনের মুক্তি না হলে কারোরই মুক্তি হবে না। সুরেন্দ্রবাবু, আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। বিমলা দেবী, আপনাকে ক্ষমা করতে হবে। আর অবনীবাবু, আপনাকে আপনার ভালোবাসা আর শিল্পকে এই ঘরের দেওয়াল থেকে মুক্তি দিতে হবে। আমার কথা শেষ হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সুরেন্দ্রনাথের ছায়ামূর্তিটা ধীরে ধীরে বিমলার সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার শরীরটা অনুশোচনায় কাঁপছিল। বিমলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই জলে কোনো কষ্ট ছিল না, ছিল ক্ষমার শান্তি। তিনি তার হাতটা বাড়িয়ে সুরেন্দ্রনাথের মাথায় রাখলেন। আর অবনী, সে তার অদৃশ্য তুলিটা দিয়ে দেওয়ালের দিকে একটা শেষ ইশারা করল। সাথে সাথেই দেওয়ালের সমস্ত ছবিগুলো থেকে একটা উজ্জ্বল সাদা আলো বেরিয়ে আসতে লাগল। ছবিগুলোর ভেতরের মানুষগুলোর শূন্য চোখগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। তারপর ছবিগুলো একে একে দেওয়াল থেকে খসে পড়তে লাগলো এবং মাটিতে পড়ার আগেই ধুলো হয়ে বাতাসে মিশে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। বিছানায় বসে থাকা যুবকটি যেন ঘোর থেকে জেগে উঠল। সে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি এখানে কি করছি? আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। 3টে ছায়ামূর্তি ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল। তারা একে অপরের হাত ধরল। তাদের মুখে আর কোনো যন্ত্রণা বা বিষাদের ছাপ ছিল না, ছিল শুধু এক পরম শান্তি। মিলিয়ে যাওয়ার আগে বিমলা দেবী আমার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি হাসলেন। তারপর তারা সবাই এক উজ্জ্বল আলোর গোলকে পরিণত হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল এবং রাতের আকাশে মিলিয়ে গেল। 7 নম্বর ঘরটা অবশেষে অভিশাপ মুক্ত হল। পরদিন সকালে আমি ওই ঘরটা থেকে সমস্ত পুরনো আসবাবপত্র সরিয়ে ফেললাম। ঘরটাকে নতুন করে রং করা হলো। দেওয়ালে আর কোনোদিন কোনো ছবি টাঙানো হয়নি। আমরা ঘরটার নাম বদলে রেখেছি মুক্তি। এখনো অনেক অতিথি কালিম্পংয়ে আসেন। তারা হিমালয়ান নেস্টে ওঠেন,
কিন্তু এখন আর কেউ 7 নম্বর ঘরের গল্প বলে না। তারা বলে কাঞ্চনজঙ্ঘার গল্প, পাহাড়ের গল্প আর মুক্তির গল্প। মাঝে মাঝে পূর্ণিমার রাতে আমি একা একা মুক্তি ঘরের বারান্দায় আসে দাঁড়াই। কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে আমার মনে হয় ভালোবাসা আর ক্ষমা, এই দুটোই হলো আত্মার আসল মুক্তি। আর এই সত্যিটা আমি শিখেছি কোনো বই পড়ে নয়, শিখেছি এক অভিশপ্ত হোটেলের ঘরের 3টি অতৃপ্ত আত্মার কাছ থেকে। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।